হাই বিউটিফুল পিপল, আজকে আমরা জাপানের মাথা নষ্ট করা একটা সাইকোলজিক্যাল হরর থ্রিলার এনিমি মুভির গল্প জানবো। একজন গায়িকার পাগলা ভক্ত যে মূলত তার পছন্দের গায়িকাকে কেউ অপমান করলে তার অবস্থা খারাপ করে দিত। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে হবে, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ব্যক্তিগত কোনো কিছু জানার থাকলে আমাকে ফেসবুকে ফলো করে নিতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সিনেমার শুরুতেই আমরা সিনেমার প্রধান চরিত্র মিমাকে দেখতে পাই, যে মূলত সেন্ট্রাল পার্কে নিজের পারফরমেন্স দিচ্ছিল। মিমা চ্যাম্প নামের একটি জাপানিজ পপ, সংক্ষেপে জে পপ গ্রুপের প্রধান গায়িকা এবং পারফর্মার, মানে গানের সাথে ডান্স করে আর কি। সে এমনভাবে গান গাইতো এবং একই সাথে এত সুন্দর ডান্স করতো যে দর্শকরা দেখে মুগ্ধ হতো, আর সে এজন্যই অনেক বিখ্যাত ছিল। এখানে মিমার পারফরমেন্স চলাকালীন আমরা স্টেজে সিকিউরিটি ক্রুদের মধ্যে একজন অদ্ভুত ভৌতিক ধরনের সিকিউরিটি গার্ডকে দেখি, যার নাম মিমানিয়া। সে মিমার দারুণ একজন ভক্ত, বলতে গেলে পাগলাটে ভক্ত। সে গোপনে মিমাকে খুবই পছন্দ করত, আর সে কতটা পাগলের মতো তাকে ভালোবাসতো এটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, সেদিন স্টেজের কাছেই কিছু অদ্ভুত লোকও মিমার শো দেখছিল। তারা মদ্যপান করতে করতে উল্টাপাল্টা আচরণ শুরু করে। তখন মিমানিয়া তাদের শিক্ষা দিতে যায়। এদিকে মিমার পারফরমেন্স শেষ হয়ে যায়। এরপর সে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মিমানিয়া, মানে সেই পাগলা ভক্ত, ওই মাতাল লোকগুলোর সঙ্গে মারামারি শুরু করে। ফলে দর্শকেরা শেষ পর্যন্ত ওই লোকগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর মিমা তার গুরুত্বপূর্ণ ঘোষণাটি জানায়। সে বলে চ্যাম্প ব্যান্ডের সঙ্গে এটাই তার শেষ পারফরমেন্স, কারণ এখন সে নিজের অভিনয় জীবন শুরু করতে যাচ্ছে। এই কথা শুনে মিমার অনেক ভক্ত তার জন্য খুশি হয়, আবার অনেক ভক্ত, বিশেষ করে মিমানিয়া, ভীষণ কষ্ট পায়, কারণ এখন থেকে তারা হয়তো আর কখনোই মিমাকে একজন জে পপ তারকা হিসেবে দেখতে পাবে না। এদিকে মিমার ম্যানেজার রুমি, মানে মিমাকে কেউ পারফর্ম করার জন্য ভাড়া করলে রুমি সেই কন্ট্রাক্টগুলো কনফার্ম করত। তো রুমিও মিমার এই সিদ্ধান্তে খুব একটা খুশি ছিল না, তবুও সে মিমাকে সমর্থন করে। আর মিমার এই ঘোষণার পর থেকেই মিমার জীবন অদ্ভুত ও ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। মিমার মনে হতে থাকে যেন কেউ সারাক্ষণ 24 ঘন্টা তাকে নজরে রাখছে, এমনকি তার কাছে ট্রেইটর লেখা ফ্যাক্সও আসতে শুরু করে। এতে একটি বিষয় পরিষ্কার ছিল, এসব কাজ মিমার কোনো পুরনো ভক্তই করছে, কারণ তার অনেক ভক্তই যে পপ ক্যারিয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিল। তো কয়েকদিন পরে মিমা একটি চিঠির মাধ্যমে একটি ওয়েবসাইটের কথা জানতে পারে, আর ওই ওয়েবসাইটটি দেখার জন্য মিমা তার ম্যানেজার রুমিকে দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার আনায়। তারপর ইন্টারনেটে সেই ওয়েবসাইটটি খুঁজে বের করে। আসলে সেটি ছিল মিমারের একটি ফ্যান পেজ। সেখানে মিমার জীবনের সঙ্গে সম্পর্কিত এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা, তার সব পারফরমেন্স ইত্যাদি সবকিছু আপডেট করা ছিল। রুমির কাছ থেকে মিমা ইন্টারনেট ব্যবহার করতে শেখে এবং সে ঘন্টার পর ঘন্টা সেই ফ্যান পেজে সময় কাটাতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে মিমা বুঝতে পারে যে ওই ফ্যান পেজে তার ব্যক্তিগত জীবনের অসংখ্য সূক্ষ্ম তথ্য লেখা রয়েছে, এই যেমন সে কি ধরনের পণ্য ব্যবহার করে, কোথায় যায়, কোথায় থেকে কেনাকাটা করে ইত্যাদি। আর সেই ওয়েবসাইটটি যেভাবে তার ব্যক্তিগত তথ্যের গভীরে চলে যাচ্ছিল, তাতে মিমা অস্বস্তি বোধ করতে শুরু করে। এমনকি সেখানে এটাও লেখা ছিল যে ট্রেন থেকে নামার সময় সে প্রথমে কোন পার বাইরে রেখেছিল, সে বাসায় কোন কাপড় পরে থাকে, স্নানের সময় কিভাবে কি করে, এই সব কিছু। আর এতে পরিষ্কার হয়ে যায় যে সেই পেজটি কোনো সাধারণ ডাইহার্ট ফ্যান চালাচ্ছে না, বরং একজন সাইকোপ্যাথ চালাচ্ছে। এসব দেখে মিমা খুব ভয় পেয়ে যায়। আর এইদিকে আমরা বুঝতে পারি যে ওই ফ্যান পেজের সব আপডেট আসলে মিমানিয়াই দিচ্ছিল, সেই ভৌতিক সিকিউরিটি গার্ড যাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। যাই হোক, পরের দিন ছিল মিমার অভিনয় জীবনের প্রথম দিন, আর তার দৃশ্যে মাত্র একটি সংলাপ ছিল এবং তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল না সেই অভিনয়ে। বারবার রিটেক নেওয়া হচ্ছিল মিমার চরিত্রটি। কারণটা খুবই সিম্পল, যেহেতু মিমা অভিনয়ে নতুন, তাই এমনটা হবে এটাই স্বাভাবিক। তো বারবার রিটেক হওয়ার ফলে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন মিমাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে, ফলে মিমা ভীষণভাবে হতাশ হয়ে পড়ে। এরপর মিমা গ্রিন রুমে বসে ভাবছিল কিভাবে সে সেই একটি সংলাপ ঠিকঠাক বলবে, কারণ কেউই তার অভিনয় পছন্দ করছিল না। ঠিক তখনই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আমরা দেখি মিমার এজেন্টের কাছে মিমার এক ভক্ত একটি চিঠি পাঠিয়েছিল। এজেন্ট সেটি মিমার কাছে দেওয়ার আগেই খুলে ফেলেছিল, আর সেই চিঠি থেকেই বিস্ফোরণ ঘটে। এর মানে পরিষ্কার ছিল যে চিঠিটি মিমাকে আঘাত করার জন্যই পাঠানো হয়েছিল। এছাড়াও মিমা লক্ষ্য করে যে সেই চিঠির ভেতরে তার উদ্দেশ্যে একটি মৃত্যুর হুমকির নোটও লেখা ছিল। আর এতে আবারও পরিষ্কার হয়ে যায় যে এটি কোনো দুর্ঘটনাও ছিল না, বরং তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছিল এবং কেউ একজন 24 ঘন্টায় তাকে নজরে রাখছিল। এসব কিছু ঘটার পরও মিমা নিজের ব্যক্তিগত জীবনে চলতে থাকা সংগ্রামের কথা কারো সঙ্গে শেয়ার করে না, আর এভাবেই সে নিজের কাজ করে যেতে থাকে, এই বিশ্বাস নিয়ে যে একদিন সে সফল হবে এবং সবকিছু
ঠিক করে দেবে। এদিকে আরেকটি ব্যাপারও ঘটে, চ্যাম্প গ্রুপ ছেড়ে দেওয়ার পর গ্রুপের বাকি দুই সদস্য মিমাকে নিয়ে মজা করতে শুরু করে। আর আশ্চর্যের বিষয় হলো মিমাকে ছাড়াই চ্যাম্প গ্রুপ বেশ ভালোভাবেই এগিয়ে যেতে থাকে। তাই কোথাও না কোথাও মিমা নিজের সিদ্ধান্ত নিয়েও একটু আধটু অনুশোচনা করতে শুরু করে। তো মিমা ভেঙে পড়তে শুরু করে। ফলে মিমার এজেন্ট এবং ম্যানেজার মিমার অভিনয়ের রান টাইম যেন কিছুটা বাড়ানো হয় সেজন্য ডিরেক্টরের সাথে কথা বলে। ডিরেক্টর জানায় যে সে স্ক্রিপ্ট রাইটারের সাথে এই বিষয়ে কথা বলবে। ফলে সিরিজের লেখক একটি নতুন এপিসোড যোগ করে, যার ফলে মিমা আরো বেশি স্ক্রিন টাইম পেতে চলেছিল। কিন্তু এই দৃশ্যের জন্য হয়তো মিমা এত সহজে রাজি হতে পারতো না। আসলে এই দৃশ্যটি ছিল অত্যন্ত শারীরিকভাবে সহিংস একটি দৃশ্য। শুধু সহিংসই নয়, এখানে বেশ কিছু স্পষ্ট দৃশ্যও ছিল, যেমন নগ্নতা এবং ধর্ষণের দৃশ্য। এসব শুনে রুমি মানে মিমার ম্যানেজার খুবই উদ্বিগ্ন এবং রেগে যায়, কারণ সে চাচ্ছিল না যে ক্যারিয়ারের একেবারে শুরুর দিকেই মিমাকে এসবের মধ্য দিয়ে যেতে হোক। স্বাভাবিকভাবেই এমন দৃশ্যে অভিনয় করলে নেতিবাচক প্রচার তৈরি হয় এবং একজন অভিনেতা বা অভিনেত্রীকে প্রায় একই ধরনের চরিত্রে আটকে দেওয়া হয়। রুমি এই বিষয়টি নিয়ে মিমার সঙ্গে কথা বলতে যায়। সেখানে মিমা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে একজন অভিনেত্রী হতে চায়, তাই এই ধরনের দৃশ্য থেকে সে পিছিয়ে আসবে না। সে শেষ পর্যন্ত এই দৃশ্যে অভিনয় করতে রাজি হয়ে যায়। এরপর আমরা মিমাকে ট্রেনে ভ্রমণ করতে দেখি। সেখানে জানালার কাছে সে নিজের পুরনো সত্তাকে কল্পনা করতে থাকে। আর সেই পুরনো মিমা বর্তমানের মিমাকে বলে, ওই আপত্তিকর দৃশ্যটার জন্য তোমার না বলা উচিত ছিল, তুমি এমন মেয়ে নও। এটা দেখে মিমা কয়েক মুহূর্তের জন্য যেন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরের দিন মিমা স্টুডিওতে চলে আসে, যেখানে সবাই সেই দৃশ্যের শুটিং এর প্রস্তুতি নিচ্ছিল। দৃশ্য শুরু হয় আর দৃশ্যের চাহিদা অনুযায়ী মিমাকে একটি আপত্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়। যেভাবেই হোক মিমা একটি শট দিয়ে ফেলে, কিন্তু পরিচালক সেই শটটি পছন্দ করে না, তাই তাকে আবারও আরেকটি শট দিতে বলা হয়। আগেই প্রচন্ড মানসিক চাপে থাকা মিমা এই দৃশ্যের কারণে এতটাই ভেঙে পড়ে যে তার মাথা ঘুরতে শুরু করে এবং কয়েক মিনিটের জন্য সে অজ্ঞান হয়ে যায়। এরপর থেকে মিমার মানসিক অবস্থা আরো খারাপ হতে শুরু করে। সে নিজের কল্পনার মিমাকে চারিদিকে দেখতে থাকে, এমনকি তার সঙ্গে কথাও বলতে শুরু করে। আর এই কল্পনার মিমাটি ছিল সেই জে পপ তারকা মিমা। সে বারবার বাস্তবের মিমাকে একই কথা বলতে থাকে যে তার অভিনয়ের জগতে আসা উচিত ছিল না। ফলে মিমা দিনে দিনে আরো খারাপ মানসিক অবস্থায় যাচ্ছিল। সে একা নিজের ঘরে বসে প্রচুর কান্নাকাটি করে, কিন্তু এসবের কিছুই সে কারো সঙ্গে শেয়ার করতে পারে না। অন্য সবার সামনে সে এখনো নিজের সেরা রূপটি দেখানোর চেষ্টা করে। এর কিছুদিন পর মিমার সেই বিতর্কিত দৃশ্যটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তা শিরোনাম হতে শুরু করে। এদিকে আমরা আবার মিমাকে সেই ফ্যান পেজটি দেখতে দেখি। সেখানে তার হয়ে মিমারিয়া নানা লেখা পোস্ট করেছিল। সেখানে লেখা ছিল, আমাকে সাহায্য করো, আমি এই ধরনের দৃশ্য করতে চাই না। এসবের জন্য ওই লেখকই দায়ী। ওই লেখকই এমন দৃশ্য লিখেছিল। ঠিক সেই সময়ে আবারও মিমা পর্দায় নিজের কল্পনার মিমাকে দেখতে শুরু করে। সে আগের মতোই একই কথা বারবার বলতে থাকে। ফলে বাস্তবের মিমা মানসিকভাবে আরো বেশি অস্থির হয়ে পড়ে। অন্যদিকে আমরা সেই লেখককে দেখি যে মিমার জন্য ওই আপত্তিকর দৃশ্যটি লিখেছিল। সে একটি পার্কিং এলাকায় দাঁড়িয়েছিল। হঠাৎ সে চ্যাম্প গ্রুপের একটি গান শুনতে পায়। লিফট এসে থামতেই সে দেখে লিফটের মেঝেতে একটি স্টেরিও রাখা আছে। সেখান থেকেই গানটি বাজছিল। আর তখনই লিফটের দরজা খুলতেই আমরা লিফটের ভেতরে সেই লেখকের মৃতদেহ দেখতে পাই। তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়, এমনকি তার দুই চোখও উপড়ে ফেলা হয়। আর এইদিকে এখন পর্যন্ত মিমা সম্পূর্ণভাবে টাইপকাস্ট হয়ে যায়, মানে নির্দিষ্ট ধরনের চরিত্রে সীমাবদ্ধ। যেমনটা আমি আগেই বলেছিলাম, এখন ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য তাকে বারবার একই ধরনের অশ্লীল ও আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল। এরপরের দৃশ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। চ্যাম্প গ্রুপের পারফরমেন্স চলছিল। বাকি দুই গায়িকার সঙ্গে হঠাৎ করেই মিমাও মঞ্চে উপস্থিত হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। মিমারিয়াও দর্শকদের মধ্যেই ছিল। সেও মিমাকে পারফর্ম করতে দেখে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। এরপর মিমার আধানগ্ন ছবির পরিবর্তে তার সম্পূর্ণ নগ্ন ছবি ম্যাগাজিনে প্রকাশ করে দেওয়া হয়। এতে মিমা নিজেকে লজ্জিত, আহত এবং প্রতারিত মনে করতে থাকে। মিমারিয়াও এতে খুবই বিরক্ত হয়, কারণ সে চাইতো না যে তার জে পপ আইডলকে কেউ এভাবে দেখুক। তাই সে শহরের সব ম্যাগাজিন কিনে নিজের কাছে জমা করতে শুরু করে, যেগুলোতে মিমার ছবি ছিল। মিমার হ্যালুসিনেশন এতটাই বেড়ে যায় যে সে মনে করে চ্যাম্প গ্রুপের বাকি দুই গায়িকাকে দেখে জে পপের সেই পুরনো মিমাও তাদের সঙ্গেই দাঁড়িয়ে আছে এবং সে মিমাকে খোঁচা দিচ্ছে। মিমা তার সেই কাল্পনিক মিমার পিছনে দৌড়াতে শুরু করে এবং এই প্রক্রিয়ায় নিজেকেও বেশ আহত করে ফেলে। এসবের কিছু সময় পরেই মিমা তার ম্যানেজার রুমির সঙ্গে দেখা করে।
করে। রুমি মিমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে এবং তাকে বোঝায় যে তার ফ্যান পেজের দিকে এত বেশি মনোযোগ দেওয়া উচিত নয়, কারণ সেখানে তার ভক্তদের নেতিবাচক প্রক্রিয়ার কারণেই সে মানসিকভাবে ভেঙে পড়ছে। হঠাৎই মিমার হুঁশ ফিরে আসে এবং সে নিজেকে একটি দৃশ্যের শটের মাঝখানে দেখতে পায়। কি বাস্তব আর কি কল্পনা সে কিছুই বুঝতে পারছিল না। এটা বুঝে মিমা খুব ভয় পেয়ে যায়, কারণ এতক্ষণ পর্যন্ত তার মনে হচ্ছিল এসব শুধু এক রাতের স্বপ্ন ছিল, কিন্তু এগুলো সত্যিই ঘটছিল। এরপর মিমা যখন নিজের আলমারি খুলে তখন সে একটি ব্যাগ দেখতে পায় যার মধ্যে পিৎজা ডেলিভারি বয়ের পোশাক ছিল। এর মানে হলো এই খুনগুলো মিমাই করেছে। মিমা তাড়াতাড়ি সেটি লুকিয়ে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সেটে মিমাকে একটি খুনের দৃশ্যে শুট করতে হতো। সেই দৃশ্যের শুটিং করার সময় মৃতদেহের জায়গায় সে তার সেই ক্যামেরাম্যানকেই দেখতে শুরু করে, যে মূলত তার খারাপ ছবিগুলো তুলেছিল, আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর মিমার জ্ঞান ফেরে এবং সে নিজের সামনে একজন মহিলাকে দেখতে পায়, যিনি মিমাকে তাকে নিয়ে কিছু প্রশ্ন করেন। এরপর সে ঘর থেকে বাইরে আসে, যেখানে আমরা আরো কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখি। এখানে আমরা বুঝতে পারি ওই মহিলা একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি বাইরে দাঁড়িয়ে থাকা তদন্তকারী কর্মকর্তাদের বলেন মিমার এমপিডি অর্থাৎ মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে এবং এই খুনগুলো মিমারই অন্য একটি ব্যক্তিত্ব করেছে। ঠিক তখনই চারপাশে হাততালির শব্দ শোনা যেতে শুরু করে, আর আমরা দেখি এটাও আসলে একটি দৃশ্যই ছিল, যেটি মিমা খুব ভালোভাবে অভিনয় করে শেষ করেছে, আর সবাই তার অভিনয়ে খুবই খুশি। এরপর মিমা চেঞ্জিং রুমে যায়, সেখানে সে নিজের সামনে সেই মনোরোগ বিশেষজ্ঞ মহিলাকে দেখতে পায়, আর তিনি চলে যেতেই সে হল ঘরে মিমানিয়াকে দেখতে পায়। আর হঠাৎ করেই মিমানিয়া সেখানে মিমার উপর আক্রমণ শুরু করে এবং তাকে বলে তার বিশ্বাস এই মিমা আসল মিমা নয়, আসল মিমা তো সেই জে-পপ আইডল যাকে সবাই ভালোবাসত। মিমানিয়া মিমাকে আরো বলে সে তাকে মেরে ফেলবে, যাতে সে জে-পপ মিমার ইমেজকে আর নষ্ট করতে না পারে। মিমানিয়া মিমার উপর আক্রমণ করে, আর আত্মরক্ষার জন্য মিমাও তার উপর পাল্টা আক্রমণ করে। এতে মিমানিয়া আহত হয়। ঠিক তখনই মিমাকে খুঁজতে খুঁজতে রুমি সেখানে আসে, আর মিমা তাকে বলে এইমাত্র এখানে কি কি হয়েছে সবকিছু, কিন্তু রুমি সেটা বিশ্বাস করতে চায় না, কারণ সেখানে কেউই ছিল না। তখন রুমি মিমাকে বোঝায় নিশ্চয়ই সে দিবাস্বপ্ন দেখছিল। এরপর সে মিমাকে তার বাড়িতে নিয়ে আসে, যেটি আজ খুবই পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছিল। মিমা সেখানে টোডোকোরোকে ফোন করে, আর সম্পূর্ণ অবাক হয়ে আমরা এখানে টোডোকোরোর অফিসে তার লাশ দেখতে পাই, যার আগের দুজনের মতোই চোখ উপড়ে ফেলা হয়েছিল এবং তাকে ভয়ঙ্করভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল। তার পাশেই মিমানিয়ার লাশও পড়েছিল, অর্থাৎ মিমা কোনো দিবাস্বপ্ন দেখেনি। তখন মিমা ঘরের ভেতর থেকেই বাইরে তাকায় এবং সে বুঝতে পারে এটা তার নিজের ঘরই নয়, বরং এটা তার ঘরের হুবহু একটি নকল কপি। আর তখনই হঠাৎ করে মিমা নিজের সামনে রুমিকে দেখতে পায়। রুমি এখানে জে-পপ মিমার মতো পোশাক পরে এসেছিল, আর সে নিজেকেই জে-পপের সেই মিমা বলে মনে করছিল। যখন মিমার রুমিকে জিজ্ঞেস করে সে কেন মিমার মতো পোশাক পরে আছে, তখন রুমি বলতে শুরু করে রুমি তো এখানে নেই, রুমি তো ক্লান্ত হয়ে গেছে, তাই সে বাড়ি চলে গেছে। মিমা কিছুই বুঝতে পারছিল না, আর হঠাৎই রুমি গান গাইতে শুরু করে এবং মিমাকে বলে আমি একজন জে-পপ আইডল, আর তুমি শুধু একজন ব্যর্থ অভিনেত্রী, তাই তোমাকে আমার পথ থেকে সরে যেতে হবে। এতটুকু বলেই সে মিমার উপর আক্রমণ করে। ফলে বাঁচার জন্য মিমা জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে এবং সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু রুমি তার পিছু ধাওয়া করে এবং তার উপর আক্রমণ করতে থাকে। এই সময় মিমা রুমির মাথা থেকে তার উইক খুলে ফেলে, ফলে রুমির হুঁশ ফিরে আসে। কিন্তু ঠিক রুমি যখন আবার সেই উইকটি পরার জন্য নিচু হয়, তখন ভাঙা কাচের একটি টুকরো তার গায়ে ঢুকে যায় এবং সে গুরুতরভাবে আহত হয়। রুমি টলতে টলতে রাস্তার ঠিক মাঝখানে চলে আসে, আর ঠিক তখনই সামনে একটি ট্রাক আসছিল, আর ট্রাকটি তাকে ধাক্কা মারার আগেই মিমা তাকে বাঁচিয়ে ফেলে। ফলে দুজনেই রাস্তার পাশে অজ্ঞান হয়ে যায়। এরপর গল্পটি কয়েক মাস সামনে এগিয়ে যায়, যেখানে আমরা মিমাকে একটি মানসিক হাসপাতালে দেখি। সে সেখানে রুমির সঙ্গে দেখা করতে এসেছিল। এখানে আমরা জানতে পারি রুমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, যদিও বেশিরভাগ সময় সে তার জে-পপ ব্যক্তিত্বেই থাকতো, তবুও মাঝে মাঝে সে আবার রুমির আসল ব্যক্তিত্বে ফিরে আসতো, অর্থাৎ রুমির এমপিডি মানে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। সিনেমার শেষ দৃশ্যে আকাশ একদম পরিষ্কার থাকে, মানে পারফেক্ট ব্লু, আর এর সঙ্গেই সিনেমাটি শেষ হয়ে যায়। এই সিনেমাকে ঘিরে অনেক ধরনের থিওরি রয়েছে, কিন্তু আমি তোমাদের সামনে একটি সহজ থিওরি তুলে ধরব, যেটি বেশিরভাগ দিক থেকেই সঠিক এবং যৌক্তিক। ঘটনাটা ছিল এমন, মিমার এজেন্ট রুমি নিজেও একজন জে-পপ আইডল হতে চেয়েছিল, কিন্তু নিজের ক্যারিয়ারে সে সেটা হতে পারেনি। এরপর সে মিমার ম্যানেজার হিসেবে কাজ করা শুরু করে, যেখানে তার দায়িত্ব ছিল জে-পপ তারকা হিসেবে মিমার ইমেজ বজায় রাখা। এই কাজের জন্য রুমি নিজের শতভাগেরও বেশি চেষ্টা করেছিল, কিন্তু একদিন যখন মিমা জে-পপ ছেড়ে সিনেমায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন রুমিও মিমার অন্য ভক্তদের মতোই গভীরভাবে কষ্ট পেয়েছিল। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন মিমা আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে রাজি হয়ে যায়।
তোমরা হয়তো দেখছিলা যে মিমার সেই আপত্তিকর দৃশ্যের সময় রুমি ভীষণভাবে কেঁদেছিল, কারণ তখনই সে বুঝতে পেরেছিল মিমার এই সিদ্ধান্তের ফলে জেপব মিমার ইমেজ কতটা নষ্ট হয়ে যাবে আর মানুষ তাকে কতটা ঘৃণা করতে শুরু করবে। রুমি সেই লেখক এবং সেই ক্যামেরাম্যানকে হত্যা করেছিল। এরপর সেই ওই ফ্যান পেজে সেই ভয়ঙ্কর সব বিস্তারিত তথ্য আপডেট করত, যেগুলো আসল মিমা পড়ত। আর সেই কারণেই মিমার স্বপ্নে ওই হত্যাগুলোকে দেখতে শুরু করেছিল এবং সেই কারণেই ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার মনে হতে শুরু করেছিল খুনগুলো যেন সে নিজেই করেছে। শেষের একটি দৃশ্যে আমরা এটাও দেখতে পাই রুমি নিজেই জেপব মিমার মতো পোশাক পরে ঘুরে বেড়াতো। আর এটাই ব্যাখ্যা করে যে মিমার হ্যালুসিনেশন আসলে এমপিডি ছিল না, বরং সে হ্যালুসিনেশন দেখতে শুরু করেছিল। আর সেই সময় জেপব তারকার মতো পোশাক পরে রুমি তার সামনে ঘুরে বেড়াতো। অর্থাৎ এইসব এক ধরনের পরিকল্পিত সেটআপ ছিল আর এর অনেক কিছুই রুমির দ্বারাই করা হয়েছিল। মিমানিয়াও কোথাও না কোথাও এর সঙ্গে জড়িত ছিল আর তাকে ব্যবহার করার পর রুমি তাকেও মেরে ফেলে। মিমা এখানে কিছুই করছিল না, কিন্তু তার এমন অনুভূতি হতে শুরু করে যেন সবকিছু সে নিজেই করছে। স্বাভাবিকভাবেই সে এত বেশি মানসিক চাপে ছিল যে তার আশেপাশের পৃথিবী সম্পর্কে কোনো হুঁশই ছিল না। আর রুমি সেই সুযোগটাই কাজে লাগাচ্ছিল, অথবা বলা যায় রুমির সেই আলাদা ব্যক্তিত্বই এসব করছিল। যাই হোক, শেষ পর্যন্ত মিমা বুঝতে পারে আসলে কি ঘটছে। সে রুমিকে এবং নিজের হ্যালুসিনেশন গুলোকে একই সাথে নিজের ভ্রমকে শেষ করে দেয়। তো এটাই ছিল পারফেক্ট ব্লুর ব্যাখ্যা। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটাতে লাইক এবং শেয়ার করতে পারো। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে পরের ভিডিওতে।